এক্সকিউজ মি, প্রত্যেক দিন কেন এখানে এভাবে অপেক্ষা করেন বলেন তো? আপনার মতো খেয়ে দিয়ে শুয়ে পড়লেই তো হয়। আপনি এখানে থাকেন, এটাও তো আসলে বাসার কেউ দেখলে এখানে ঝিমানোর তো কোনো মানে হয় না, হয়? ঝিমাবে না তো কি করবে? বিয়ে করেছো, কোনো সংসার বুঝাবো তা না? কিসের করেছো তুমি? এটা কোনো সিস্টেম? সরি। এখানে তো সরি বলার কিছু নেই। সংসারটা সুন্দর করে গুছাবে তা না? রাত করে বাসায় ফেরবে। তোমার বউ ঝিমাবে না তো কি করবে? ও ভদ্র ঘরের মেয়ে, এই জন্য ঝিমায়। পাতলা টাইপের মেয়ে হলে ঘরে গিয়ে ঘুমাতো। কে ভাই তুমি শুরু করেছো? এই তোমার কি হচ্ছে? ছেলেটার সাথে এই ধরনের ব্যাপার করতেছো কেন? ছেলেটা আমার কতদিন পর দেশে আসছে, বন্ধু বান্ধবের সাথে একটু সাক্ষাৎ করতে দেরি হয়ে গেছে। না, দেখা করে রাত করে বাড়ি ফিরবে কেন? ওর ঘরে বউ নেই? আরে বাবা ঠিক আছে বাবা, তুমি যাবে না। এক্সকিউজ মি, আচ্ছা আমি তো অনেক লেট করে আসছি। আপনি আমাকে খাবারের কথা জিজ্ঞেস করলাম না, আমি খাবো কি না, খেতেও বললাম না। আপনি লেট করে এসেছেন তো আমি ভাবলাম আপনি খেয়ে আসছেন, সেজন্য তো জিজ্ঞেস করিনি। এটা কোনো কথা না, একটা মানুষ তো 2 দিন বাইরে খেতেই পারে, এমন থেকেই না যে সে এভরিডে বাইরে খেতে না। আমি তার উল্টা ভাবলাম নেম শেষে খাবো। মানে আপনি লেট করে এসেছেন তো এই জন্য আমরা 3জন আপনাকে রেখে খেয়ে ফেলেছি। ঠিক আছে, গুড নাইট। আমি কিছু করে দিই? না, প্রয়োজন নেই। কিন্তু একটা কথা কি জানেন, মানুষের বাসায় ফ্রিজ কেন থাকে? যেন সবার জন্য রান্না করা হয়। কেউ যদি কোনো কারণে একদিন না খেতে পারে, খাবার যেন ফ্রিজে রেখে দেওয়া হয়, পরে লাগলে জিনিসের খাবারটা গরম করে খাওয়া হয়। ঠিক আছে? তুমি কি কিছু ভেবেছো? অনেকদিন তো বিদেশে থেকেছো, এবার তো সংসার হয়েছে, দেশে একটা কিছু করার প্ল্যান করো। আর কালকের জন্য আমি সরি। তুমি তো সব জানো মেয়েটার ওপর দিয়ে কি গেছে, এই জন্য তোমার কাছে আমার রিকোয়েস্ট, মেয়েটাকে একটু সময় দাও। সামি, তুমি কেন? আমি তোমাকে সারপ্রাইজ দিতে চাইছিলাম। আর তুমি যে আমাকে নিয়ে এত প্ল্যান করছো, এতেই আমি অনেক সারপ্রাইজ। আজকে তো তোমার বার্থডে ছিল, আমি সারপ্রাইজ প্ল্যান করেছিলাম। আরে বার্থডে আমার অনেক আসবে, সারপ্রাইজ অনেক দিতে পারবা। সমস্যা হয়ে গেছে। সমস্যা হচ্ছে যে তুমি আর আমি একটা রিলেশনশিপে গেছি, কিন্তু এটা তো কেউ জানে না। অ্যাটলিস্ট তোমার আর আমার ফ্রেন্ডরা তো জানতে পারে। দেখো, আমি নজর জিনিসটা অনেক বিশ্বাস করি, তুমি জানো। আমি চাই না তোমার আমার সম্পর্কে কারো নজর লাগুক। তুমি দেখো, আমার বাবা আর মার কত সুন্দর একটা সম্পর্ক ছিল, কার না কার নজর লেগে এত সুন্দর সম্পর্কটা আজকে আলাদা হয়ে গেল। তোর বাপ মায়ের চার্জারে কি নজর লাগার জন্য হয়েছিল, নাকি তোর বাপ তোমাকে চিট করছিল বলতো? আয়ান, তুমি এখানে? আমি এখানে এটা পরে বলতেছি, এটা জিজ্ঞেস করছি, এটা উত্তর দে। এই, কিভাবে কথা বলতেছিস কেন? একটা মেয়ের সাথে কিভাবে কথা বলে জানোস না? বের এখান থেকে। আয়ান, আমি তোর প্রিভিয়াস বার আমি যখন ঘুরতেছিলাম তখন আমার বাচ্চার মতো করছিল। শুকুর কর যে তোর বাচ্চানোর জন্য আমি এসেছি। যা এখান থেকে, যা। আয়ান, ওর কোনো দোষ নাই। দোষটা কার তাহলে? তোর দোষ। আয়ান দেখো, দোষটা কারো না, দোষটা তোমার আমার সিচুয়েশনে। তুমি নিজেকে আমার জায়গায় দাঁড় করায় দেখো। তুমি একটা মেয়ের সাথে 5 বছর সম্পর্কে ছিলা, 3 বছর তুমি অপেক্ষা করছো, সে বাহিরে ছিল যে আসলে তুমি বিয়ে করবে। সে ঠিকই দেশে আসলো, সে ঠিকই বিয়ে করলো, কিন্তু তোমাকে বিয়ে করলো, অন্য একজনকে বিয়ে করলো। এটা তুমি মেনে নিতে পারতা, কিন্তু আমার এটা মেনে নিতে হয়েছে। আর তুমি দেখো, আজকে তুমি আমাকে একটা ছেলের সাথে শুধু দেখছো, এটা তুমি মেনে নিতে পারো না। তুমি ছেলের গায়ে হাত তুলে দিতেছো। আমি তাহলে আমি কি করবো? আমি কাকে মারবো? আমি তো কাউকে মারতে পারতেছি না। দেখো, বলা অনেক সহজ যে অপেক্ষা করবো অপেক্ষা করবো, কিন্তু করা এত সহজ না। পারছো অপেক্ষা করতে? এখন যদি তুমি তোমার ওয়াইফকে ডিভোর্স দিয়েও আমার কাছে চলে আসো, আমি তারপরেও তোমার সাথে যাবো, কারণ আমার সেই বিশ্বাসটা তোমার উপর থেকে চলে গেছে। এটা সম্ভব না, ইটস ওভার। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ড্রিঙ্কস করে এসেছেন। এত রাত করে বাসায় ফিরেন, তার মধ্যে আবার ড্রিঙ্কস করেছেন। এটা কিন্তু আপনার শরীরের জন্য একদম ভালো না। ঠিক আছে, আপনি স্বামীর সাথে দেখা করতে প্রমিস নাম মুখে নেবেন না, আপনার কোনো রাইটই নেই প্রমিস নাম মুখে নেই। আপনার মতো একটা মানুষের লাইফ ঠিক করতে যে আমার বাপ আমার ফাঁসাইছে, আমি এই জন্য আপনার বিয়ে করছি। প্রমি সব কিছুতে পাজলে আরেকটা জায়গায় চলে গেছে, পুরো ফাকড আপ লাইফ আমার, জাস্ট বিকজ অফ ইউ। আপনি যে আমাকে দোষ দিলেন, এখানে আমার কি দোষ? আপনার ফ্যামিলি আমাকে জোরপূর্বক আপনার সাথে বিয়ে দিয়েছে। আমি তো একবারও বলি যে আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি আপনার ভাইকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু সে তো আমাকে রেখে চলে গেল। তার মধ্যে আপনি আর আপনার ভাই দুজন দেখতে একদম একরকম, এখানে আমার কি দোষ? আমি কি কাউকে কিছু বলেছি? আমি কি আপনাকে কিছু করেছি? আপনি যেভাবে চেয়েছেন আপনি সেভাবেই থাকছি। তারপরে আমার দোষ, সবকিছুই আমার দোষ। আপনার ভাইয়ের সাথে আমি ঠিক মতো সংসার করতে পারলাম না, এখন যখন আমি একটা সংসার করতে যাচ্ছি সেখানেও সমস্যা। সবকিছুই আমার দোষ। ঠিক আছে, আমার সাথে তা থাকা লাগবে না। আমি আমার মার বাড়িতে চলে যাচ্ছি, আমি কি আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো? আমি সরি, আমি এভাবে রিয়েক্ট করতে চাইনি। আজকে আমি একটু আপসেট। সরি, আর কখনো কখনো না। जिसने पूछा हमसे बिछड़े यार का, जिसने
যাচ্ছি। আপনি কি আমাকে কিছু বলতে চান? আমি এমন কিছু যেটা এত রকম বলতে চেয়েছি কিন্তু বলতে পারিনি। না, আমার আসলে কিছু বলার নেই। যদি আমি চলে যাচ্ছি, কবে ফিরবো জানি না, কখন দেখা হবে কিনা সেটাও জানি না। যদি কিছু বলার কথা বলে দিতে পারো। সরি। কেন? কিছু আমার জন্য আপনি আপনার প্রিয় মানুষটাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেললেন। এটা আপনি জানেন কি এটা? ডিভোর্স। আমি তো থাকবো না, তাই সাইন করে রেখে গেছি। কোনো তারা নেই। যখন আপনার কমফোর্টেবল ফিল হবে আপনি তখন আপনি সব সাইন করে দেবেন। আই থ্যাংক ইউ। আপনার সাথে এই ছোট্ট সময়টা অনেক সুন্দর কেটেছে। ইউ আর আ গুড ফ্রেন্ড। জয়, আমি যত্ন নিয়ে প্রিয় বোন, আমি আসলে খুব সরি। এই পুরোটা সময় হাজবেন্ড হিসেবে যেভাবে থাকা উচিত ছিল সেভাবে থাকতে পারিনি। আসলে এত অল্প সময় ব্যাপারটা মেনে নেওয়া আমার জন্য খুব কঠিন ছিল। দেশে আসতে না আসতেই বিয়ে, তারপর প্রমের বিষয়টা, সব কিছু মিলিয়ে আমি একটু পেঁচিয়ে ফেলেছিলাম। হয়তোবা প্রমের সাথে বিচ্ছেদের দিন আমি একটু খারাপ ফিল করছিলাম, কারণ এই সম্পর্কটা আমার আর আপনারই ছিল। ওই দিন রাতে যা কিছু হয়েছিল এই পুরোটা এই জন্য হয়নি যে আমি ড্রং ছিলাম। আপনি আমার ওয়াইফ, আমি আপনার হাজব্যান্ড। আসলে একটা অধিকারের জায়গা আছে, কিন্তু এরপর কি বলবো না বলবো বুঝে উঠতে পারছিলাম না। ভেবেছিলাম হয়তো আপনি কিছু বলবেন, আপনিও কিছু বলেননি, আর আমিও কিছু ফেস করতে পারছিলাম না। কিন্তু এখন বলতে চাই, আমি আপনাকে ভয়ঙ্করভাবে ভালোবাসতে চাই, একটা সুন্দর সংসার সাজাতে চাই। আমরা কি আমাদের অতীতটা ভুলে প্লিজ নতুন করে স্টার্ট করতে পারি?